আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আজ কথা বলবো অটিজম নিয়ে। হ্যাঁ, অটিজম ছোট্ট একটি শব্দ যার সাথে অটিজম আক্রান্ত শিশুদের বাবা মায়ের কিছু বেদনা, কিছু দুঃখ জড়িত থাকে। দুঃখ আছে বলেই এই নিয়ে আজ কথা বলতে এলাম, কারণ সেই দুঃখকে, সেই বেদনাকে অতিক্রম করে যেতে হবে। এবং খুবই আনন্দের বিষয় যে আজকাল কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন অটিজম সম্বন্ধে, এবং অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকরা কিন্তু এই নিয়ে অনেক সচেতন হয়েছেন। তারা নিজেরা পড়াশোনা করেন রিয়েল লাইফে এবং ফিজিক্যালি, এবং অনলাইনেও বিভিন্ন কোর্স করে থাকেন শিশুদের বেটার টেক কেয়ার করবার জন্য। সো অটিজম আক্রান্ত শিশুদের সকল অভিভাবকদের প্রতি আমার স্যালুট, আন্তরিক শ্রদ্ধা এবং শুভকামনা রইল। যেহেতু অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আমরা কিন্তু অটিজমকে ঠিক ডিজিজও বলি না, সেটাও আপনারা জানেন। শিশুটা সামাজিক যোগাযোগ স্থাপনে অন্যদের থেকে পিছিয়ে থাকে। সে নিজে তেমন কথা বলে না, অন্য শিশুদের সাথে খেলে না, চোখে চোখ রেখে তাকানোর টেন্ডেন্সিটা তার কম থাকে। এই শিশুদেরকে তাদের উল্লেখিত সমস্যাগুলো ওভারকাম করতে আমি একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসেবে বা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কিভাবে আপনাকে হেল্প করতে পারি তা আজকে বলছি। যেহেতু তার আচরণগত সমস্যা থাকে, তাই তাকে দেওয়া হয় বিহেভিয়ারাল থেরাপি। এটা নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে তার কথা বলবার আগ্রহ যেহেতু কম, তাকে দেওয়া হয় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। 3 নম্বরে আসি, যেহেতু আমাদের রোগী এখানে শিশু, তাই তাকে আমরা দিব প্লে বেসড থেরাপি, প্লে থেরাপি। 4 নম্বর হচ্ছে ফ্লোট টাইম। ফ্লোট টাইম বলে এক ধরনের সেশন, থেরাপি সেশন করা হয় এবং সেখানে প্যারেন্ট চাইল্ড ইন্টারেকশন থেরাপি করানো হয়। 5 নম্বর হচ্ছে তার শারীরিক অসুবিধাগুলো ওভারকাম করতে আমরা দিই ফিজিক্যাল থেরাপি। 6 নম্বর হচ্ছে তার দৈনন্দিন কাজকর্ম এবং সকল কিছুকে অ্যাডজাস্ট করিয়ে নেবার জন্য অকুপেশনাল থেরাপি। 7 নম্বর, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ নিউট্রিশনাল থেরাপি, যেটা খাদ্য এবং আহার বিষয়ক। হাসপাতালে বেবিদের নিয়ে অনেকে অনেক দূর থেকে এসে থাকেন, যাদের পক্ষে প্রতিদিন কিংবা সপ্তাহে 4 দিন বা নিয়মিতভাবে আসা সম্ভব হয় না। এক্ষেত্রে বাসায় নিয়মিতভাবে থেরাপিগুলো করাতে হবে। প্রথম আপনারা হাসপাতালে বা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারগুলোতে এসে অবশ্যই শিখে নেবেন। এখন আমরা আপনাদের সুবিধার জন্য একটু ভাগ করে ডিসক্রাইব করি। চলুন আমরা প্লে থেরাপি দিয়ে শুরু করি। আমাদের লক্ষ্য হলো শিশুদেরকে ইন্টারেক্টিভ খেলায় ইনভলভ করা, যেহেতু সে একলা খেলতে পছন্দ করে এবং যেহেতু সে একই ধরনের খেলা বা কাজ রিপিট করতে থাকে, তাই খেলায় বৈচিত্র্য আনবার চেষ্টা করা। সহজ কিছু হোম প্লে প্র্যাকটিস করা যায়, যেমন চেজিং বা একজন আরেকজনের পেছনে ছোটা, টিকল করা বা সুরসুরি দেওয়া, বাবল বানানো, দোলনায় দোলানো, পেইন্টিং করানো। সে নিজে আঁকতে না পারলে তার আঙুলে রং লাগিয়ে পেইন্ট করানো, কাদামাটি বা খেলনার দোকানে কিনতে পাওয়া ডাউ দিয়ে এটা সেটা বানানো। এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিসের নাম শেখানো যায়। প্লাস্টিকের মাছ, প্লাস্টিকের ছোট ছোট প্রাণী দিয়েও সে একই কাজ করা যায়। নেক্সট আসি আমরা আরেকটি ইম্পর্টেন্ট থেরাপিতে, যেটা হচ্ছে ফ্লোট টাইপ থেরাপি। আপনারা জানেন এই ধরনের শিশুরা একটা নির্দিষ্ট স্থানে বসে খেলতে ভালোবাসে। তো আপনারা একটা স্থান নির্বাচন করুন যেখানে শিশুটি বসে খেলবে। প্রথম দিনটিতে সিম্পলি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং
বা ভিডিও রেকর্ডার সেট করে নিন, টাইমার সেট করে নিন 20 মিনিট। শিশুটির কাছে খুব নীরবে বসুন, অবজার্ভ করুন সে কি করছে। একটা সময় জেন্টলি খুব নীরবে তার সাথে জয়েন করুন। কিছুক্ষণ আপনি সেটাই করতে থাকুন যা শিশুটি নিজে করছে। যখন আপনি ফিল করবেন আপনি তার কাছে অ্যাকসেপ্টেড, তখন আপনি নতুন একটা খেলা বা টাস্ক যোগ করুন, যার মাধ্যমে আপনি তাকে নতুন একটি স্কিল বা ইন্টারেকশন শেখাতে পারবেন। এবার আসি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে। শব্দের ব্যবহারে, বাক্যের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কথা ও যোগাযোগ স্থাপন করাতে আগ্রহী করে তুলতে হবে। এতে দুটো লাভ, একটা হচ্ছে শিশুর কথা বলবার আগ্রহ এবং স্কিল যেমন তৈরি হয়, তেমনি অভিভাবকের সাথে ইন্টারেকশনও বাড়ে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে আমরা 3টে কাজ করে থাকি। একটা হচ্ছে সে কি কি বলবে, 2 নাম্বার কিভাবে বলবে, 3 নাম্বার কথা ছাড়া অন্য আর কি উপায়ে কমিউনিকেট করা যায়। প্রথমে আসি কি কি বলবে। কি বলবে বলতে আমরা শিশুকে তার অনুভূতি প্রকাশ করবার মতো শব্দ শেখাবো। বিভিন্ন বস্তু ও ব্যক্তিকে যেন আইডেন্টিফাই করতে পারে তা শেখাতে হবে। 2 নাম্বার কিভাবে বলবে বলতে যেহেতু তার কথা বলবার ফ্লুয়েন্সি এবং রিদম ঠিক থাকে না, তাকে স্পিচের রিদম প্র্যাকটিস করাতে হবে। বাক্য গঠন শেখাতে হয়, ভোকাবুলারি বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করাকে টার্গেট করা হয়। 3 নাম্বারটি হচ্ছে কথা ছাড়া কিভাবে কমিউনিকেট করতে পারে, তা হলো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেমন বিভিন্ন রকম হ্যান্ড সিগন্যাল দ্বারা অথবা ছবির বই দ্বারা। এবারে আসুন পরের থেরাপিতে, যেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস বা বিহেভিয়ার থেরাপি। এই থেরাপিকে কিন্তু আমরা বলে থাকি অটিজমের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি। এর উপর বিভিন্ন কোর্স আছে যা আপনারা অনলাইনে করে নিতে পারেন। এই থেরাপিতে কিছু বিহেভিয়ার বা আচরণ বা কাজ শেখাবো। প্রথমে আমরা একটা স্কিল বা কাজটি বেছে নিব যা আমরা তাকে শিখাতে চাই, যেমন ধরুন চুল আঁচড়ানো। এবার এই কাজটাকে কিছু সিম্পল স্টেপে ভাগ করে দিতে হবে, যেমন চিরুনি খুঁজতে হবে, হাত দিয়ে চিরুনিটা ধরতে হবে, এরপর কিভাবে চুল আঁচড়াতে হবে সেটা আমরা নিজে করে দেখাবো এবং শিশুকে উদ্বুদ্ধ করব। আমার সাথে সাথে তাকে করাবো, বারবার করাবো, যতক্ষণ না সে বুঝে যায় এবং শিখে যায় কি করতে হবে, কিভাবে করতে হবে। যদি যে করতে পারে তার প্রশংসা করব এবং অবশ্যই ছোটখাটো কিছু দিয়ে হলেও তাকে পুরস্কৃত করব। যদি না করে বা না পারে আবার চেষ্টা করব এবং এই ট্রেনিং গুলো আমরা রিপিট করব যেন সে শিখে যায় এবং স্কিলের সাথে সাথে শব্দ, বাক্য, কমিউনিকেশনে আগ্রহী হয় এবং উন্নতি হয়। প্রথম স্কিলটি যা চুজ করেছিলেন সেটা সফল হবার পরে দ্বিতীয় আরেকটি স্কিল আপনি বেছে দিন। তা হতে পারে ধরুন গ্লাস থেকে পানি খাওয়া। এভাবে একটার পর আরেকটা শিখাতে থাকবো। আমরা নিজেরা করে দেখাবে, সাথে সাথে টিভি বা বই, কম্পিউটারে এগুলো বের করে তাকে দেখাতে পারি। এবারে আসি আমরা পরের থেরাপিতে, যেটাকে আমি বলবো ইন্টিগ্রেটেড প্লে গ্রুপ। ইন্টিগ্রেটেড প্লে গ্রুপ তৈরি করতে হবে যেখানে অটিজম আক্রান্ত শিশু এবং অটিজম আক্রান্ত নয় এরকম 5-6 জন শিশুর একটি গ্রুপ তৈরি করতে হবে, যেখানে অটিজম আক্রান্ত শিশু হয়তো 2 জন থাকবে বা 3 জন থাকবে। সেখানে তাদের একসাথে খেলাতে এবং গল্প করাতে হবে। অটিজম আক্রান্ত শিশু সুস্থ শিশুদের দেখে দেখে শিখবে কিভাবে খেলতে হয়, কিভাবে মিশতে হয়। বাইরের শিশুদের ইনভলভ করা সম্ভব না হলে নিজেদেরই অপর সুস্থ শিশুদের নিয়ে এবং আত্মীয় বা প্রতিবেশীদের শিশুদের নিয়ে গ্রুপ তৈরি করার চেষ্টা করতে হবে। নেক্সট থেরাপিটি হচ্ছে ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি। এগুলো খুব গুরুত্বপূর্ণ।
শিশুকে বসবার, দাঁড়াবার ভঙ্গিমা, তার হাঁটার প্যাটার্ন, হাত পায়ের অসামঞ্জস্যপূর্ণ মুভমেন্ট ইত্যাদিকে কারেকশন করবার জন্য স্ট্রেচিং সহ অন্যান্য থেরাপির প্রয়োজন হয়। তাদের সুবিধার জন্য দৈনন্দিন কিছু স্কিল, যেমন ধরুন চামচের সাইজ, শেপ, এগুলো প্রয়োজন করার দরকার হতে পারে। কোনো শিশুর জন্য অ্যাডাপটিভ ডিভাইসের প্রয়োজন হতে পারে। সেটা হতে পারে খুব সাধারণ কিছু থেকে একটু অ্যাডভান্সড কিছু, যেমন ধরুন স্পিচ টু টেক্সট অ্যাপ সেই সব শিশুদের জন্য প্রযোজ্য যাদের হাতের লেখার প্রবলেম কিছুতেই আর ওভারকাম করা যায়নি। আমরা বলেছিলাম দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট সেশনটি বা থেরাপিটি হচ্ছে নিউট্রিশনাল থেরাপি। অবশ্যই অটিজম আক্রান্ত শিশুর ডায়েট সিলেকশন এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্বপূর্ণ। যেহেতু তাদের নিজেদের অবহেলা থাকে, তাছাড়া তারা অন্য শিশুদের মতো দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে না, সে সমস্ত কারণে তাদের অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল ও ক্ষয় হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া পরিপাকতন্ত্রের কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে। সাধারণভাবে বলতে গেলে তাজা ফল, শাকসবজি, বাদাম এবং প্রচুর আমিষ সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, দুধ ও ডিম মনে করে খাদ্য তালিকায় রাখবেন। কিছু খাবার আছে যেগুলো স্পেশালি অটিস্টিক বেবিদের পরিপাকতন্ত্রের সমস্যা তৈরি করে। তাদের জন্য ব্যবস্থা করতে হবে গ্লুটেন ফ্রি বা ক্যাজেন ফ্রি ডায়েটের। অটিস্টিক বেবিরা কিন্তু খুব পিকি বা চুজি হয়, তাই আহারের সময় তাদের পছন্দের খাবারটি অবশ্যই রাখতে হবে এবং এর পাশাপাশি তাদের পছন্দ নয় সেরকম খাবারও একসাথে দিতে হবে। যেমন ধরুন কোনো শিশু ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিব। আবার তারই সাথে অনেকটা এইরকম দেখতে খাবার, যেমন ধরুন ফিশ রোল তৈরি করে আমরা দিয়ে দিব, যাতে করে সে একটার পাশাপাশি আরেকটা খেতে উদ্বুদ্ধ হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আজ আলাপ করলাম অটিজম আক্রান্ত শিশুদের রিহ্যাবিলিটেশনের ব্যাপারে, যা কিনা তাদের মনোদৈহিক ও সামাজিক অবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে আমরা পরিচালিত করে থাকি। যেহেতু শিশুরা এক একজন এক এক রকম থাকে, তাই অবশ্যই শিশু ভেবে এই সমস্ত প্রক্রিয়া বা থেরাপি নির্বাচনও কিন্তু একটু ভিন্ন রকম হয়। আর মেডিকেল সায়েন্স এবং বিশেষ করে রিহ্যাবিলিটেশন সায়েন্স কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এর শেষ বলে কিছু নাই। নিত্য নতুন সুন্দর সুন্দর পদ্ধতি, আরো বেটার পদ্ধতি আবিষ্কার হচ্ছে, চর্চা হচ্ছে, গবেষণা হচ্ছে। সো আপনি শিশুদের ঘরে যত্ন নেবার পাশাপাশি সমস্ত কিছুর খোঁজখবর রাখবেন। অন্য অটিজম আক্রান্ত শিশুর অভিভাবকদের সাথে নিশ্চয়ই আপনারা যোগাযোগ রেখে চলেন। আর আমরা সময়ে সময়ে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসি, চেষ্টা করবেন সেগুলো ফলো করতে। যে কোনো প্রয়োজনে কোনো সাহায্য সহযোগিতা বা উপদেশের প্রয়োজন হলে জানাতে দ্বিধা করবেন না। সবার জন্য শুভকামনা রইল। বিশেষ করে অটিজম আক্রান্ত শিশুর বাবা মা, তাদের পরিবারের সকলের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শুনবার জন্য।